নিউটাউনের আবহাওয়া ভারী হয়ে উঠেছিল অদৃশ্য কোনো ঘটনার পূর্বাভাসে। মঞ্চে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিরচেনা সাদা তাঁতের শাড়ি, চোখে মুখে আগুনের ঝিলিক। হঠাৎ যেন ভাষণ নয়, বিস্ফোরণ ঘটল তার কণ্ঠে। ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কি না বলেছি? এই একটি লাইনেই যেন কেঁপে উঠল গোটা মঞ্চ। তারপরে রাজ্য, তারপর দেশ। শুধু কি দেশ, বাংলাদেশের রাজনীতিতেও যে এই কথার অভিঘাত পড়বে তা অনুমান করা যায় মমতার রাজনৈতিক বিচক্ষণতা দেখলেই। তিনি বললেন, পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলেই তারা এখানে আশ্রয় নিয়েছে। কারা এই আশ্রয়প্রাপ্ত, কারা এই অতিথি, নাম উচ্চারণ না করলেও জানেন সবাই। হাসিনার পতনের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, থানা পর্যায়ের নেতা, তাদের পরিবার। গোপনে কলকাতার নিউ আলিপুর, সল্টলেক, নিউটাউনের বহুতলে তারা রয়েছেন। এতদিন যা ছিল গুজব, বৃহস্পতিবার তার সরকারি ইঙ্গিত দিয়ে গেলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ যেন একের পর এক খোলা যুদ্ধ ঘোষণা। বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? এই প্রশ্ন শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নয়, যেন ছুড়ে দেওয়া হলো দিল্লির ক্ষমতার মসনদে বসা নরেন্দ্র মোদীকে। তিনি বলেন, ৭১ সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে যারা উদ্বাস্তু হয়ে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিক। বাংলায় কথা বললে সে বাংলাদেশি নয়, বরং সে ভারতীয়। একটি তথ্য সূত্রের মতো ভারী হয়ে দাঁড়ালো তার এই বক্তব্য। কেন্দ্র যখন বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে অভিযান চালাচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর এই স্ট্যান্ড যেন বিদ্রোহ। তিনি বলে দিলেন, আমি নাম কাটতে দেব না, ভোটার মানে ভারতীয়, কে কাস্ট, কে ধর্ম তা দেখার দরকার নেই। পেছনের পর্দায় ভেসে উঠছে অন্য এক দৃশ্যপট। ২০২৪-এর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই কলকাতার নীরব কিছু এলাকায় বাংলার পরিচিত মুখগুলোকে দেখা যেতে থাকে। কেউ সরাসরি নামে আসেনি, তবে অনেকেই ভোট পর্যবেক্ষক বা স্কলারশিপ রিসার্চার পরিচয়ে থাকছেন। তাদের নিরাপত্তা কে দিচ্ছে, কাদের অনুমতিতে? সূত্র জানায়, বাংলাদেশের সাবেক এক মন্ত্রী এখন নিউটাউনের এক অভিজাত আবাসনে থাকেন। আরেকজন আছেন নিউ আলিপুরে। ভারতের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আসলে এটা সেফ পলিটিক্যাল অ্যাজাইলাম। ভারতের কাছে এখন ওদের অনেক মূল্য। অর্থাৎ মমতার কথায় যা পরোক্ষভাবে ফুটে উঠেছে, বাস্তবে সেটাই। দিল্লির ছত্রছায়ায় এখন বাংলাদেশের সাবেক ক্ষমতাধরদের ঠাঁই। বাংলা ভাষার অপমান আমরা মানব না, একথা বলে একরকম যুদ্ধ ঘোষণা করলেন মমতা। কারণ দিল্লি থেকে একের পর এক বিজ্ঞপ্তি যাচ্ছে, যাতে বলা হচ্ছে বাংলায় কথা বললেই রিপোর্ট করতে হবে সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে। তিনি বলেন, ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয়, বিশ্বে পঞ্চম। আর এই ভাষার প্রতি এমন ঘৃণা। মমতা স্পষ্ট করলেন, এটা কেবল ভাষা নয়, এটা জাতির প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন। মমতা আরও বলেন, বাংলায় বাংলাদেশের টান থাকতে পারে, ওপার বাংলায় তারা ছিল, ভুলে গেলে চলবে না। কথাটা শোনার পরেই ভেতরে সাড়া জাগে। এই মমতা তো কেবল মুখ্যমন্ত্রী নন, একজন ইতিহাসের চারণ কবি, একজন কৌশলী কূটনীতিক। কিন্তু শুধু বক্তৃতায় নয়, এই প্রশ্ন ছুঁয়ে যায় বাংলার আনাচে কানাচে। উত্তর কলকাতার পুরনো বইয়ের দোকানে, দক্ষিণ কলকাতার কলেজ পাড়ার ক্যাফে, মেদিনীপুরের রেল স্টেশন, নদিয়ার ঘাটে দাঁড়িয়ে থাকা মৎস্যজীবী, সবার কণ্ঠেই যেন একই ধ্বনি, বাংলা ভাষা নিয়ে অপমান মেনে নেওয়া যাবে না। মমতার ভাষণ যেন তাদের মনের কথাই প্রকাশ করে দেয়। এদিন মুখ্যমন্ত্রী চেপে ধরেন বিজেপির আরেক অস্ত্র, রোহিঙ্গা ইস্যু। তিনি বলেন, রোহিঙ্গারা বাংলায় বলে না, তারা দেখতে বাঙালির মতো নয়, ভাষাও আলাদা, তাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তিনি জাতিসংঘের রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, ভারতের রোহিঙ্গা অনুপ্রবেশ মাত্র ২০০০-এর মতো এবং তারা জম্মু কাশ্মীরে ক্যাম্পে বন্দী। অথচ বিজেপি বলছে ১৭ লাখ রোহিঙ্গা। তোমরা জানো কোথায় তারা? তাদের নাম ঠিকানা দাও। এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। স্পষ্ট বোঝা গেল, বাংলা ভাষা ও বাংলাদেশি পরিচয়ের প্রশ্নে একটি সুচারু রাজনৈতিক লাইন টানছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই উঠে আসে এক ভয়াবহ প্রশ্ন, কলকাতায় আশ্রিত এই সাবেক মন্ত্রী এমপিরা কি শুধুই রাজনৈতিক শরণার্থী, নাকি ভারত সরকারের বড় কোনো স্ট্র্যাটেজিক অপারেশনের অংশ? গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, কলকাতা এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো এক রাজনৈতিক হটস্পট, যেখানে গোপনে তৈরি হচ্ছে একটি এক্সিল গভর্নমেন্ট, যা ভবিষ্যতের বিকল্প রাষ্ট্র ক্ষমতা। দিল্লির কর্তারা কি এই দলটিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চান ঢাকায়? মমতা যখন বলেন ভারত সরকার রেখেছে, তখন সেটার মধ্যে কি পর্দার পেছনের চুক্তি আছে? নিউটাউনের অনুষ্ঠানের শেষে সন্ধ্যার আলো ঢেকে যায় কুয়াশায়। মঞ্চ থেকে নামার সময় মমতার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা, যেন তিনি কিছু জানেন যা আমরা জানি না। যেন তিনি শুধু বাংলার মুখ্যমন্ত্রী নন, একটি বৃহৎ ষড়যন্ত্রের সাক্ষী। কলকাতার বুকে গড়ে উঠছে নতুন রাজনীতির ছায়া,
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দিল্লির কক্ষে ঢুকে পড়েছে যে ইস্যু। 2025-এর গ্রীষ্মে বাংলাদেশি শব্দটা আর শুধুই অভিভাষণের গল্প নয়, এটা এখন এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক থ্রিলারের প্রথম অধ্যায়। আর এর পরের অধ্যায়, সেই অধ্যায়ের কেন্দ্রে দুটি নাম, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দুই দেশের দুই ধূর্ত শাসক, একজন সাবেক আর আরেকজন বর্তমান, এখন দুই বাংলার শত্রুতে পরিণত। হাসিনার পতনের পরও কলকাতায় তারা যেন তাড়া করে ফিরছে বহু মানুষের ঘৃণা। কলকাতার রেস্টুরেন্টের মালিক, ট্যাক্সি চালক, হোটেল ব্যবসায়ী, চিকিৎসক, যারা একসময় বাংলাদেশি পর্যটকের উপর নির্ভর করতেন, আজ তাদের আয় কমে গেছে 70%। বাংলাদেশের মানুষ কলকাতায় আসা বন্ধ করেছে কারণ তারা বিশ্বাস করে ভারত শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই ক্ষোভ এখন কলকাতার ভেতরে ঢুকে পড়েছে। কেউ কেউ বলেন, যদি হাসিনাকে একদিন নিউ মার্কেট এলাকায় দেখা যায়, কলকাতাবাসী তাকে ধাওয়া করলেও অবাক কিছু হওয়ার থাকবে না।